গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা জিং অ্যান্ড নিয়ানচিকে একসাথে দেখি, যেখানে জিং তাকে থাপ্পড় মেরে বলে যে তুমি সমস্ত কিছু গোলমাল করে দিলে। এমনটা করার আগে তুমি আমাকে একবার জিজ্ঞাসা করলে না কেন? আমি তোমাকে আগেই বলেছিলাম যদি তুমি ট্যাং জিংসিংকে পেতে চাও তাহলে তুমি তাকে সামলাও, বাট সুসা শুধুমাত্র আমার তাকে আঘাত করার কথা ভাবলে কি করে তুমি? নিয়ানচি বলে আমি এই সব কিছু তাদের দুজনকে আলাদা করার জন্যই তো করেছি। জিং বলে আচ্ছা, এমনটা বুঝি তুমি কিছু লোককে পাঠিয়েছিলে সুসার উপর অ্যাটাক করার জন্য, তাতে কি হলো? তারা আরো একে অপরে ক্লোজ চলে এলো। বুঝে গেছি আমি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, ট্যাং জিংসিংকেও আমি সামলে নেব। যা শুনে নিয়ানচি বলে খবরদার যদি তুমি ট্যাং জিংসির কিছু ক্ষতি করার চেষ্টা করেছো তো আমি তোমাকে ছাড়বো না। জিংও তার গলা চেপে ধরে অ্যান্ড বলে আচ্ছা, এখন তোমার ট্যাং জিংসির উপর অনেক বেশি ভালোবাসা আসছে, তাকে নিয়ে তোমার অনেক বেশি চিন্তা হচ্ছে দেখছি। আজ থেকে 1 বছর আগে যখন তার কার অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল তাতে কি তুমি ইনভলভ ছিলে না? তাকে মিথ্যে বলেছো যে তার উপর হুরানচেন অ্যাটাক করিয়েছে। সারা বছর তুমি তার সাথে থেকেছো, বাট তাকে মিথ্যে বলে গিয়েছো। তার থেকে সত্যটা লুকিয়ে তুমি তাকে ধোকা দিয়েছো। নিয়ানচি বলে এই সমস্ত করার জন্য তুমি আমাকে বাধ্য করেছো। জিং বলে আচ্ছা, বিয়ের পরও তুমি এখনো ফেক অ্যাকাউন্টে এটাই পোস্ট করে যাও যে তাং জিংসিংকে তুমি কত ভালোবাসো। আর এমনিতেও তুমি নিজেই একবার ভেবে দেখো, যদি তাং জিংসিং জানতে পারে তার সাথে যা হয়েছে তার পেছনে মাস্টার মাইন্ড আর কেউ নয় তার সিস্টার, তাহলে তার কেমন লাগবে? নিয়ানচি বলে জিং যা কিছু করেছি তাতে শুধু আমি একা নয়, আমরা দুজনেই ইনভলভ ছিলাম। যদি তুমি আমাকে এক্সপোজ করার চেষ্টা করো তাহলে আমিও তোমাকে ছাড়বো না। তারপর জিং তো সেখান থেকে চলে যায়, বাট নিয়ানচির অনেক বেশি রাগ হচ্ছিল। সে বলে সোসা, আজ আমি যেই কন্ডিশনে আছি তা শুধুমাত্র তোমার জন্য। তুমি ওয়ান মাও গ্রুপকে প্রোটেক্ট করতে চাও তাই না, বাট আমি এমনটা হতে দেবো না। তারপর সে শিয়া গ্রুপের কোনো মেম্বারকে কল করে বলে যে যত বেশি পারো শেয়ার্স কিনে নাও। নেক্সট সিন আমাদেরকে মাঝরাতে দেখানো হয়, যেখানে তাঙের কাছে কিছু ভয়েস মেসেজ আসে যা সে চুপচাপ শুনছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল কোনো খারাপ খবর আছে। সে সোসাকে সাইডে সরিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। আর পর সে এক জায়গায় এসে পৌঁছায় যেখানে কেউই ছিল না। তখন সেখানে এসে নিয়ানজিকে পড়ে থাকতে দেখে, যার কাছে ফরেন গিয়ে জিজ্ঞাসা করে সিস্টার নিয়ানজি তুমি কি ঠিক আছো? বাট নিয়ানজি তার কথা কোনো রেসপন্স করছিল না। দেখে মনে হচ্ছিল সে অজ্ঞান অবস্থায় আছে। কিছুক্ষণের মধ্যেই তাং রিয়েলাইজ করে তার মাথার থেকে রক্ত পড়ছে। তখনই নিয়ানচির জ্ঞান আসে অ্যান্ড এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে নিয়ানচি হায়ার স্টাডির জন্য অ্যাব্রোড যেতে চাইছিল। তার মম এটার জন্য তাকে মানাও করেছিল, কারণ তারা এত বড় লোক ছিল না আর এত টাকা অ্যাফোর্ড করতে পারতো না পড়াশোনার জন্য। সে বলে মম তাং জিংসিও তো যাচ্ছে, বাট তার মম বলে সে বড় লোক বাড়ির ছেলে, সে এটা অ্যাফোর্ড করতে পারবে বাট আমরা নয়। তাও সে বাজার ছেড়ে অ্যাব্রোড চলে যায়। প্রেজেন্টে সে আর কিছু বলতে পারে না, তার আগেই অজ্ঞান হয়ে যায়। আর আমরা দেখি তাং জিংসিং তাকে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে বাসায় আমরা সোসাকে দেখি, যখন তার ঘুম ভাঙে সে পাশে তাংকে না দেখতে পেয়ে তাংকে কল করে। তাং জানায় হঠাৎই আমাদের ইউএস কোম্পানিতে কিছু ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে, তাই ইমার্জেন্সি আমাকে এখনই ইউএস যেতে হবে। তাই তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এটা বলে সে কল কেটে দেয়। যখন কি সোসা ভাবছিল তাং জিংসির ইউএসও একটি কোম্পানি আছে, জানি না সে আমার থেকে কি কি লুকোচ্ছে। আগে তো সে আমার থেকে কিছুই লুকোতো না, বাট আগের থেকে এখন সে অনেক বদলে গিয়েছে। অন্যদিকে আমরা তাং জিংসিংকে দেখি যে সিক্রেটলি নিয়ানচিকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল। এরপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয়, যেখানে জিং সোসাকে নিউজ দেখিয়ে বলে নিয়ানচির বডি একটি বাড়ি পাওয়া গেছে অ্যান্ড নিউজে এটাও বলা হচ্ছে যে তার মার্ডারের পেছনে তাং জিংসির হাত আছে, কারণ সিসিটিভি ক্যামেরাতে দেখা গিয়েছিল নিয়ানচিকে তুলে তার কারে বসাতে। তাই পুলিশ তাকে খুঁজে যাচ্ছে। সোসার তো বিশ্বাসই হচ্ছিল না। সে বলে না, এমনটা সে করতে পারে না, কারণ সে আমাকে নিজে বলেছিল কাজের সূত্রে সে ইউএস যাচ্ছে। ওয়েল, আমি এজেন্সিকে কল করছি এটা জানার জন্য কাল রাতে যাওয়ার জন্য সে টিকিট কি নিয়েছিল। এভাবে আমি তাকে ইনোসেন্ট প্রুভ করতে পারবো। ওয়েল, সে এজেন্সির সাথে কথা বলার পর জানতে পারে এবারেও তাং জিংসি তাকে মিথ্যে বলেছে, সে কোথাও যায়নি। সে অনেক বেশি স্যাড হয়ে যায় অ্যান্ড জিংকে বলে সে আমাকে মিথ্যে বলেছে, সে কোথাও যায়নি, কারণ সে কোনো টিকিটই বুক করেনি। যখন কি জিং তো এটাই শুনতে চাইছিল। এরপর সোসা যখন তার ল্যাপটপ ওপেন করে সোশ্যাল মিডিয়াতে সবাই তাং জিংসিংকে মার্ডারের বলছিল। শুধু তাই নয়, ওয়ান মাও গ্রুপের উপর খুব বড় একটি এফেক্ট পড়েছিল, কারণ তাং জিংসিং এটাতে যুক্ত ছিল। শেয়ার হোল্ডার্সরা নিজেদের শেয়ার অন্য কোম্পানিতে ট্রান্সফার করছিল। সেক্রেটারি তাকে কল করে জানায় সিচুয়েশন আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে, কিছুর উপরেই আর আমাদের কন্ট্রোল থাকছে না, যার কারণে সোসা আরো চিন্তায় পড়ে যায় যে এখন আমাদের কি করা দরকার। সেক্রেটারি তাকে একটি আইডিয়াও দেয় যে শেয়ার ইকুইটির জন্য আমাদের চেয়ারম্যান জিং এর সাথে কথা বলা দরকার, কারণ এই সময়ে শুধুমাত্র জিংই আমাদের হেল্প করতে পারে। কিছুক্ষণের জন্য তো সোসাও চিন্তায় পড়ে যায় যে তার কি করা উচিত। তারপর ট্যাং জিংসিরও কোনো খবর ছিল না। নেক্সট সিনে আমরা দেখি সে সেক্রেটারির আইডিয়া ফলো করে জিং এর সাথে দেখা করে। আর
আর তাকে তার কারেন্ট ইস্যুর ব্যাপারে বলে যে এই সময় আমাদের কি অবস্থা তা তুমি ভালো করে জানো, আমাদের টিম কত পরিশ্রম করলো, বা এই সময় আমাদের খারাপ সময় চলছে, আমি চাই তুমি আমাদের হেল্প করো। সুজা অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল তাকে এটা বলতে। জিং বলে আমি বুঝতে পারছি তোমার সিচুয়েশন আর তোমাকে, বাট তুমিও ভালো করে জানো আমি বাকিদেরকে ইনভলভ না করে এত বড় ডিসিশন নিতে পারবো না। যা শুনে সুজা স্যাড হয়ে যায়। জিং বলে আমার কাছে আরো একটা আইডিয়া আছে। যা শুনে সুজার মনে কিছু আশা জাগে অ্যান্ড সে জিংয়ের কথা মন দিয়ে শোনে। জিং বলে যদি আমরা বিয়ে করে নিই। যা শুনে সুজা অবাক হয়ে যায়, কারণ সে এমনটা এক্সপেক্ট করেনি যে জিং এমন কিছু বলবে। আর এখানে এই এপিসোডই শেষ হয়। শুধুমাত্র নিজের কোম্পানিকে বাঁচাতে সুজা কি তার এই প্রস্তাবে রাজি হয়ে যাবে, নাকি সে তাং জিংসির জন্য তাকে মানা করে দেবে আর নিজের কোম্পানিকে তারা হালে ছেড়ে দেবে, তা তো জানবো আমরা পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।